নির্বাচন সামনে রেখে জোট করার তোড়জোড় ইসলামী দলগুলোর। সংস্কারে গুরুত্বারোপ, যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের। ইসলামী সকল দল ও মতকে জোটবদ্ধ নির্বাচন করার চেষ্টা করব। অতীত যে বন্দোবস্তের মধ্য দিয়ে একটা নির্বাচন হয়ে যায়, জুলাই বিপ্লবের এই আকাঙ্ক্ষা পুরাই ব্যর্থ হবে। নির্বাচনের আগে বিচার আর সংস্কার দেখতে চায় এনসিপি। সংস্কার আলোচনার বাইরে থেকে যাচ্ছে গুরুত্বপূর্ণ অনেক বিষয়, দাবি বিএনপির। নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আইন এরকমই থেকে যায়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণে খোদ নেতাকর্মীরাই। কাজে আসছে না তাৎক্ষণিক বহিষ্কার নীতিও। অনেক সময় ছোট বিষয় বড় করে দেখানোর চেষ্টা দেখছে হাইকমান্ড। ট্রাইব্যুনালে দণ্ডিতরা অংশ নিতে পারবে না নির্বাচনে, বললেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সহযোগীরাও বিবেচিত হবেন অপরাধী হিসেবে। 15 বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে, জানালেন প্রেস সচিব। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। ঢাকঢোল পিটিয়ে এডিস নিধনে ঢাকা দক্ষিণ সিটির অভিযান। কর্মকর্তারা চলে যেতেই মশক নিধন কার্যক্রমে ঢিলেভাব, লোক দেখানো তৎপরতার অভিযোগ স্থানীয়দের। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে 24। শিশুসহ নিখোঁজ অনেকে, জরুরি অবস্থা জারি। ভয়াবহ বিস্ময়কর দুর্যোগ আখ্যা ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইসলামী দলগুলো। আভাস মিলেছে জোটবদ্ধ হয়ে ভোট করার। তবে সুষ্ঠু নির্বাচন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা আছে দলগুলোর। নেতারা বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থান। বিস্তারিত মনির হোসেনের রিপোর্টে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে জেল জুলুম থেকে শুরু করে গুম খুন সহ নানা নির্যাতনের শিকার হয়েছেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলেছে প্রেক্ষাপট। সেই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ রাজনৈতিক শক্তির সঙ্গে তাল মিলিয়ে অন্যতম শক্তিতে পরিণত হয়েছে ইসলামী দলগুলো। শুধু রাষ্ট্রীয় বা দলীয় কর্মসূচিই নয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও বেশ সরব তারা। ইতোমধ্যে ছোট বড় প্রায় 10টি ইসলামী দল 300 আসনে নির্বাচনের জন্য প্রস্তুতিও শুরু করেছে। নির্বাচন ভাবনার বিষয়ে নেতারা বলছেন, প্রার্থী কেন্দ্রিক নয়, প্রচারণা চালাচ্ছেন দলকে প্রাধান্য দিয়ে। কেউ আবার প্রার্থী কেন্দ্রিক প্রচারণা শুরু করলেও আছে জোটের পরিকল্পনা। এই নির্বাচনে আমরা চেষ্টা করব ইসলামী সকল দল ও মতকে ঐক্যবদ্ধ করে আমরা জোটবদ্ধ নির্বাচন করার চেষ্টা করব। ক্যান্ডিডেট কেন্দ্রিক প্রচারণাটা আমরা এখনো ওইভাবে শুরু করি নাই, যদিও আমাদের ক্যান্ডিডেট প্রস্তুত আছে। আমরা 300 আসনের প্রায় সব আসনেই প্রাথমিক বাছাইটা কিন্তু আমরা চূড়ান্ত করেছি, বাট এটা সেন্ট্রাল অফিসিয়াল ডিক্লারেশন না। এটা দেওয়া হলো আপনাকে, কিন্তু এই সিটটা এটা আপনার নিজের নয়, এটা জামাতের সিট। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে জামাত যদি সিদ্ধান্ত দেয় যে কোনো সিট যে কোনো প্রার্থীকে ছেড়ে দিতে বলা হতে পারে। তবে নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বেশিরভাগ ইসলামী দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনও অন্তর্বর্তী সরকার পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি বলেও মত নেতাদের। বর্তমান সরকার নিরপেক্ষতার যে ওয়াদা করেছিলেন জনগণের কাছে এখনও করছেন, সেটার উপরে ওনারা ঠিক থাকতে পারবেন কিনা, বা কোনো চক্র, সেটা আন্তর্জাতিক হতে পারে, দেশীয় হতে পারে, নানান সংস্থার কোনো প্রেসারে কতটা সোজা থাকতে পারবেন। সংস্কার এবং বিচারের কার্যক্রম দৃশ্যমান হওয়ার পরে নির্বাচনের ব্যবস্থা করা, এটা করতে গিয়ে যদি নির্বাচন এপ্রিলে হয় আমাদের আপত্তি নাই, ফেব্রুয়ারিতে হয় তাও আমাদের আপত্তি নাই, যদি ডিসেম্বরে হলেও আমাদের আপত্তি নাই। অতীত যে বন্দোবস্তের মধ্য দিয়ে একটা নির্বাচন হয়ে যায়, শুধু ক্ষমতার হাত দোতাল হবে।
মৌলিক কোনো পরিবর্তন হবে না, গুণগত কোনো পরিবর্তন হবে না, এবং জুলাই বিপ্লবের এই আকাঙ্ক্ষা পুরাই ব্যর্থ হবে। আলাদা আলাদা নির্বাচনের প্রস্তুতি নিলেও ইসলামী দলগুলোর মূল টার্গেট জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। অতীতে যে সমস্ত রাজনৈতিক দেশ চালিয়েছে এদের ব্যাপারে মানুষ হতাশ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামীতে যেই ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কুমিল্লায় পথসভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো নিজেদের না সামলালে জনগণই তাদের সামাল দেবে বলেও মন্তব্য করেন তিনি। শহীদদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করলে তাদের প্রতিহত করারও আহ্বান জানান জামায়াত আমির। বলেন, যেন তেন নির্বাচন চায় না জামায়াত ইসলামী। এদিকে বিকেলে ফেনীতে দলটির সুধীর সমাবেশে বক্তব্য রাখবেন ডক্টর শফিকুর রহমান। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম উৎপাদ আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হোক, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দিয়ে যায়। বিচার ও সংস্কারের পরই এনসিপি নির্বাচন চায় উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ নতুন আইনে চলবে, কোনো পুরানো খেলায় এনসিপি অংশ নেবে না। আর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদী বা চাঁদাবাজের হাতে তুলে দেওয়া হবে না। বগুড়ায় পথসভায় তারা এসব কথা বলেন। আব্দুল আওয়ালকে সঙ্গে নিয়ে সাইফুর রহমান রকির প্রতিবেদন। জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছেন দলটির শীর্ষ নেতারা। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মোড়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নতুন বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদী ও চাঁদাবাজের হাতে তুলে দেয়া হবে না। একই স্থানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ নতুন আইনে চলবে, পুরনো খেলায় এনসিপি অংশ নেবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করার দাবি জানিয়েছেন নাহিদ। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করার দাবি জানিয়ে নাহিদ বলেন, জুলাইয়ের পথ ধরেই চলবে আগামীর বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি, নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতেই আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। পদযাত্রা শুরুর আগে শহরের পর্যটন মোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরে নির্বাচন। বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। এবং যেই সরকারে আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদার কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে। বগুড়ায় পথসভা শেষে নওগাঁ ও জয়পুরহাটে যাবে এনসিপি। সময় সংবাদ, বগুড়া। এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার আলোচনার বাইরে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, বারবার দেশের মানুষ রক্ত দিলেও এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। সরকার এখনো কোনো সংস্কারই করতে পারেনি দাবি করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সুষ্ঠু নির্বাচন করতে পারাই বড় সংস্কার।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 নিয়ে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। অধ্যাদেশের নানা দিক তুলে ধরে সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশেষজ্ঞরা। কৌশলগত অবকাঠামোয় আলোচনায় উঠে আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। মব ভায়োলেন্সের প্রসঙ্গ টেনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব তা ভাবনার বিষয়। সংস্কার এত কথা হয় না। ধরেন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সরকার করেছে। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কিরকম করে? সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন নানা সংস্কার নিয়ে আলোচনা করলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু এখনো আলোচনার বাইরেই থেকে যাচ্ছে। বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐক্যমত্য কমিশনের কাজ। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের সময়ও তাদের দলের নেতারা আত্মগোপনে ছিলেন। সেই স্বাধীনতার চেতনার আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যেমন খুঁজে পাওয়া যায়নি আজকে থেকে এক বছর আগে 5ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল। এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বক্তারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যথাসময়ে সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করছে বিএনপি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছি তার কাছে। যথাসময়ে সংস্কার এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে আজকে দক্ষিণ কেরানীগঞ্জে অর্থাৎ সুভদ্রা ইউনিয়ন যে এলাকাটি রয়েছে সেখানে চুনকুটিয়া উচ্চ বিদ্যালয় বা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে সমাবেশ করছে বিএনপি। দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি যারা রয়েছেন তারা এই সমাবেশটি করছেন, যেখানে বিএনপির স্থায়ী কমিটির 2জন সদস্য থাকবেন এই অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য সালাউদ্দিন আহমদ। আর এখানে নির্বাচনের দাবিতে মূলত আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে যেন সংস্কারগুলি শেষ করে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা যায়, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই দাবিটি কিন্তু তোলা হচ্ছে এই সমাবেশের মাধ্যমে। এবং সমাবেশটি দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলেও লোকজন ইতিমধ্যে কিছু মানুষ এসেছেন, এখানকার নেতাকর্মী যারা রয়েছেন এই অঞ্চলের, এই কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জের সবাই কিন্তু মোটামুটি আসতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে এখানকার যারা অতিথি রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। আর এখানকার যে অনুষ্ঠানের যে সভাপতি রয়েছেন আজকের সমাবেশের, ঢাকা জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন, আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন। আমরা একটু জানতে চাইবো নিপুণ রায়, আপনাকে জানতে চাইবো সেটি হচ্ছে যে আজকে কেন সমাবেশটি কেন করছেন, আপনার ছোট করে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর ধরে লড়াই করছে, সংগ্রাম করছে, নির্যাতন স্বীকার করেছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বলে আমরা নির্বাচন চাই, কারণ নির্বাচনই হচ্ছে গণতন্ত্র ত্বরান্বিত করার একটা প্রথম ধাপ। তার জন্য আমরা সংস্কার এবং যথাসময়ে সংস্কার এবং দ্রুত নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশ। ধন্যবাদ। শুনছিলেন যে দ্রুত সংস্কার এবং দ্রুত নির্বাচন দাবিতে আজকের জনগণের করছে এবং জনগণের যে দাবি এবং বিএনপি সহ রাজনৈতিক দলের যে দাবিগুলি রয়েছে সেই দাবি অনুযায়ী তারা নির্বাচনের দাবি করছেন এবং এই সমাবেশে তারই প্রতিফলন ঘটছে আজকের এই সমাবেশের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যে বিএনপির সমাবেশ তার সবশেষ খবর। দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বিএনপির সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার পরও বেপরোয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী। আধিপত্য বিস্তারে খুন, চাঁদাবাজি, দখলদারিত্ব, থানায় হামলা করে আসামি ছিনতাই থেকে শুরু করে ধর্ষণের মতো অপরাধেও নাম আসছে অনেকের।
বিএনপির হাইকমান্ড বলছে ব্যক্তিগত দায় নেবে না দল, অপরাধ করলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। আবার অনেক সময় ছোট বিষয় বড় করে দেখানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 30 জুন রাজধানীর মহাখালীর হোটেল জাকারিয়ার বারে যান বনানী থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মনির হোসেন। সেখানে গিয়ে ভিআইপি রুম চান তিনি। কক্ষ খালি না থাকায় স্টাফদের অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরদিন সেই বারে আসেন 20 থেকে 25 জন। নিজেদের মনিরের অনুসারী পরিচয় দিয়ে শুরু করেন ভাঙচুর। স্টাফদের করা হয় মারধর। মনির আসছিল মটট খাওয়ার জন্য, সিকিউরিটি ইনচার্জ বললো যে স্যার কেবিন খালি নাই তো, আপনি একটু বসেন, কেবিন খালি হলে দেবো। ও অল্প কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পরে ওরা একটা ডিসকাউন্ট করে দিচ্ছে, ও কিছু ডিসকাউন্ট করে দেওয়ার পরে যাওয়ার সময় বলে তুই ভালো করলি না, যেটা করছো সেটা খেসারত দিতে হবে, এটা বলে চলে গেছে। এ সময় বারে আসা দুই তরুণী ভাঙচুর দেখে ভয়ে বার ত্যাগ করতে চাইলে তাদের মারধর করেন যুবদলের নেতাকর্মীরা। মনির ভাইরে তোরা কেবিন দেশ নাই এইটা বলেই গ্লাসটা ফালাই দিচ্ছে। এরা আবার যাইতেছিল, ওদেরকে ধরে হ্যারাসমেন্ট করছে প্রচুর। টিভি দুইটা ভাঙছে, লুটপাট করছে, বিয়ার হুইস্কি লেগে গেছে, তো 10 লাখ টাকার মতন হয়েছে। পুলিশ বলছে ঘটনা জানার পরপরই মামলা নিয়েছেন তারা। মনির ইন্ধন তার লোকজন পাইতেছে, তার সব ঠিক, কিন্তু ভাঙার সময় সে উপস্থিত ছিল না। অবশ্যই করতে হবে, আমাদের হলো সিসি ক্যামেরা ফুটেজ দেখে। 2রা জুলাই রাতে পাথরমহলে চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারের 2 কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ওই 2 জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন ওসি সহ 8 জন। গত 29 জন ভোলা তজুমুদ্দিন উপজেলায় স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে শ্রমিক দল নেতাসহ 8 জনের বিরুদ্ধে। পরে বহিষ্কার করা হয় 3 জনকে। শুধু এসব ঘটনায় নয়, 5 আগস্টের পর থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে 11 মাসে 5000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিএনপিকে হেয় করতে অনেক সময় ছোট বিষয়কে বড় করে তুলে ধরা হচ্ছে বলেও দাবি করেন তিনি। কারো বিরুদ্ধে শোকজ দেওয়া হচ্ছে, কারো অব্যাহতি দেওয়া হচ্ছে, কারো পদ স্থগিত রাখা হচ্ছে, নানা ভাবেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। না হলে হয়তো আরও বাড়তো, আরও বেশি বেপরোয়া হয়ে যেত অনেকে যদি পার্টি ব্যবস্থা না নিত। এইটা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই তো আজকে অনেকখানি নিয়ন্ত্রণ। নেতাকর্মীরা অপরাধ না করলেও দলটিকে জড়িয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ বিএনপির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আবারও এনসিপি প্রসঙ্গ। দেশ গড়তে জুলাই পদযাত্রার 5ম দিনে বগুড়ায় পথসভা করছে এনসিপি। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গড়তে জুলাই পদযাত্রার 5ম দিনে এনসিপি এখন বগুড়ায়। এই বগুড়ায় সকাল থেকে বিভিন্ন কর্মসূচি কিন্তু এর মধ্যে পালন করে আসছে এনসিপির শীর্ষ নেতারা। বিশেষ করে এনসিপির দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, দলটির আহ্বায়ক, তিনি কিন্তু বগুড়ার পর্যটন মোটেলে সকাল 10টায় এখানে যে আহত এবং নিহতর যে স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে সমবেদনা জানিয়েছেন এবং তাদের যে আক্ষেপ রয়েছে সেই আক্ষেপের কথা তিনি শুনেছেন। পাশাপাশি তিনি কিন্তু সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে বলেছেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের হত্যাকাণ্ডের বিচার যেন ত্বরান্বিত করা যায়, সেই লক্ষ্যে কিন্তু তারা এই জুলাই যে পদযাত্রা সেটি 64টি জেলায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে এবং সকলের দ্বারে দ্বারে তারা এই কথাগুলো কিন্তু পৌঁছে দিচ্ছে। পাশাপাশি এর পরপরই বেলা 12টার দিকে বগুড়া পয়েন্ট ইলেকট্রিক ইনস্টিটিউটের সামনে থেকে জুলাই পদযাত্রার এই অংশ হিসেবে সেখান থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা নিয়ে তারা বগুড়া 7 মাথা মোড়ে এসে সেটি শেষ করে এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির শীর্ষ নেতারা। বিশেষ করে এনসিপির আহ্বায়ক সেখানে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন তারা আর পুরাতন নিয়মে কোনো ধরনের খেলায় তারা অংশগ্রহণ করতে চান না, তারা নতুন নিয়মে খেলতে চান এবং আইন ব্যবস্থারও তারা আমূল পরিবর্তন চান, না হলে তারা আসলে নির্বাচনে অংশ নিতে চান না। পাশাপাশি কিন্তু সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন তিনি যেটি বলেছেন, এখানে আর নতুন করে কোনো ফ্যাসিবাদদের এখানে স্থান দেওয়া হবে না, যারা চাঁদাবাজি করছে তাদেরও এই বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না বলে কিন্তু তারা এখানে মন্তব্য করেছেন। এখানে সংগঠনটির আরও যারা শীর্ষ নেতারা নেত্রীরা ছিলেন তারাও কিন্তু অংশ নিয়েছেন এবং রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। 2024-এর এই দিনটি ছিল শুক্রবার। আগের কয়েকদিনের মতো রাজপথ অতটা মুখর না থাকলেও এদিনও থেমে থাকেনি আন্দোলনের ঢেউ।
কেমন ছিল গত বছরের 5 জুলাই জানাবেন মাইমুনা হায়দার চৌধুরী। 5 জুলাই 2024 দিনটি ছিল শুক্রবার। ছুটির দিন হলেও কোটার বিপক্ষে 4 দফা দাবির প্রতি সমর্থন বাড়াতে অনলাইন ও অফলাইনে জনসংযোগ চালায় শিক্ষার্থীরা। একই সঙ্গে সারা দেশে আন্দোলন সমন্বয় করতে থাকেন তারা। এদিন কোটা বাতিলের পক্ষে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ঢাকার বাইরে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা আন্দোলনে ঢাকার বাইরের সক্রিয়তাকে বাড়িয়ে তোলে। এদিকে কোটা বাতিলের পক্ষে গণমাধ্যমে বিবৃতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বৈপ্লবী ছাত্র মৈত্রী। এর আগে রাত 12টায় কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র সার্জিস আলমকে হল থেকে বিতাড়িত করার পায়তারা চালায় ছাত্রলীগ। পরে 21শে হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা করতে পারেননি ছাত্রলীগ নেতারা। 5 জুলাই রাতের সেই ঘটনার পর ছাত্ররা আরও বেশি সংগঠিত হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আগস্টের প্রথম দিকেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। শনিবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। বলেন, রামপুরায় কার্নিশে ঝুলন্ত একজনকে গুলির ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে আছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও 2 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। নির্বাচনে অংশ নিতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা। এছাড়া দল হিসেবেও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার করার সুযোগ রয়েছে। সকালে রাজধানীর এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, বর্তমানে নিষিদ্ধ সত্তা হওয়ায় আওয়ামী লীগকে কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী আইনের আওতায় আনা হবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে দলটির কার্যক্রম। শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে অংশ নিতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা। সুযোগ আছে সংগঠন হিসেবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করারও। ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। সেই সংগঠনও বিচারের মুখোমুখি হলে আইন যা তার স্বাভাবিক গতিতে যে পরিণতি হবে, সেই পরিণতি তাকেও ভোগ করতে হবে। অ্যাটর্নি জেনারেল বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে সহায়তা করলে সেটিও বিবেচিত হবে অপরাধ হিসেবে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। এছাড়া নতুন করে সংবিধান লেখার বিষয়েও নিজের মতামত তুলে ধরেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। 72-এর সংবিধান এখনও আমি বিশ্বাস করি ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড। সেই জায়গায় আমরা মনে করি যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই সংশোধনী বাদ দিয়ে এই সংবিধানকে আরও যুগোপযোগী করা সম্ভব আছে। অ্যাটর্নি জেনারেল বলেন, বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ অন্যান্য রাজনৈতিক দলগুলো। সেই জায়গায় কিন্তু কোনো ফাটল ধরেনি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিগত 15 বছরে দেশে কী ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার তদন্ত করতে চায় বলে জানিয়েছেন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর তেজগাঁওয়ে গণমাধ্যম কমিশনের সুপারিশ পর্যালোচনা অনুষ্ঠানের অংশ নিয়ে তিনি বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। আলোচনায় অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা তুলে ধরেন গণমাধ্যমের সমস্যা ও সংকটের কথা। এ সময় তারা সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার 4 মাস পর গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে পর্যালোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। এ সময় বারবার ঘুরে ফিরে আসে মুক্ত সাংবাদিকতা উত্তরণের পথ। আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। বক্তারা বলেন, বিগত আমলে দলীয় পরিচয়ে দেয়া হয়েছে গণমাধ্যমের লাইসেন্স। গণমাধ্যমকে অনেক সময় বাধ্য করা হয়েছে দলবাজি করতে। এজন্য লাইসেন্স ও ব্যবসা পলিসিতে পরিবর্তনের দাবি করেন তারা। গত শাসন আমলে এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর মালিক, দলবাজি, সাংবাদিক ইউনিয়নের কিছু নেতা তাদের সরকারের কাছাকাছি যাওয়ার প্রতিযোগিতা, সাংবাদিকতাকে ব্যবহার করে নিজেদের দলীয় স্বার্থ উদ্ধারের চেষ্টা, এই সমস্ত কারণে আমাদের সাংবাদিকতার যে অবক্ষয় হয়েছে, যে পতন হয়েছে। একটি টেলিভিশনের লাইসেন্স নিতে হলে যিনি বিনিয়োগকারী তার নামেই লাইসেন্সটি হয়। এখানে যারা ওখানে চাকরি করতে যান শুধু চাকরিই করেন, এটিকে একটি মূল পার্থক্য। সেই পার্থক্যটা যদি দূর না হয় তাহলে আমরা টেলিভিশনগুলো কিন্তু মুক্ত হতে পারবো না। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে কমিশনের দেওয়া সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। আগে সাংবাদিকদের নিজেদের ঠিক করা উচিত যে আমরা কাদের জন্য কাজ করি, আমাদের সুরক্ষা প্রথমত আমরা দেব কিনা। গণমাধ্যম এখন যে অবস্থায় আছে সেই অবস্থার কোনো পরিবর্তন না করে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা। খুব হতাশাজনক যে 3 মাস পরে যে তার পর্যালোচনা কমিটি গঠন করেছে যে কিভাবে করা যাবে, তারা শুধু রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে। এখন বাকিদের কি অবস্থা হবে আমি ঠিক জানি না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার স্বাধীন সাংবাদিকতার মৌলিক সংস্কার সম্পন্ন করেছে। গত 15 বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা। তো আপনারা দেখেন, আমরা 11 মাসে চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। এ সময় সাংবাদিকতার শুরুর বেতন ন্যূনতম 30,000 টাকা হওয়া দরকার বলেও মন্তব্য করেন শফিকুল আলম। একটা মেকানিজম। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। যে যাই বলুক, সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি আরও বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মডেল মসজিদগুলোর ভূমিকা অপরিসীম। জেলা শহরের কাছে প্রায় 16 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের 4 তলা মডেল মসজিদটি নির্মাণ করবে গণপূর্ত বিভাগ। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা তিনি দিয়েছেন, সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যখনই সরকার ঘোষণা করবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরের সময় আরও থাকছে। চলে গেলেন সাবেক সিএসি এটিএম শামসুল হুদা। শেষবারের মতো দেখতে হাসপাতালে স্বজন সহকর্মীর ভিড়। মেয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর বনানী কবরস্থানে দাফন। কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ 38 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাত 10টার দিকে নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাংলা থানায় মোট 63 জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব।
আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ৩ জুলাই সকালে উপজেলার বাংরা বাজার থানার করইবাড়ি গ্রামে মোবাইল ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগে মা ও তার 2 সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। পরিকল্পিতভাবে জনরোষ উস্কে দিয়ে হত্যার অভিযোগ স্থানীয়দের। প্রায় 1 ঘন্টার কর্মসূচিতে শোভাযাত্রা হলো, রাস্তার ধারে ছিটানো হলো মশার ওষুধ। কিন্তু কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই এমন তৎপরতায় নেমে আসে ঢিলে ঢালা ভাব। সকালে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এডিস মশার বিস্তার রোধে এই অভিযান শুরু করে দক্ষিণ সিটি কর্পোরেশন। স্থানীয়রা বলছেন, কেবল লোক দেখানোর জন্য নয়, মশক নিধনে নিয়মিত অভিযান দরকার। জনসচেতনতা বৃদ্ধি ও এডিসের প্রজনন স্থল ধ্বংসে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এই অভিযান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, যেটির আওতায় প্রায় 150 মানুষের শোভাযাত্রা হলো। রাস্তার ধারে ছিটানো হলো মশার ওষুধ। সব মিলিয়ে কর্মকাণ্ড চলল ঘণ্টাখানেক। অভিযানে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি ও দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। এডিসের বংশবিস্তার রোধে এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নির্মাণাধীন ভবনে পানি যাতে না জমে সে আহ্বান জানান তারা। মশক কর্মীরা যাতে যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। আমরা মোবাইল কোর্ট প্রস্তুত রেখেছি এবং তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। শুধু 10টা জুনে নয়, প্রয়োজন অনুসারে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করব, যাতে করে আমাদের ডেঙ্গু প্রতিরোধ সহ আমাদের জীবনযাত্রার মান যেন ভালো হয়। অভিযানের সময় লক্ষ্মীবাজারে মশক নিধন কর্মীদের তোড়জোড় দেখা গেলেও কর্মকর্তারা চলে যাওয়ার পর কাজে ভাটা পড়ে, যেটিকে লোক দেখানো কাজ বলছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ। এমনটা না করে বরং নিয়মিত তদারকি ও মশক নিধন কার্যক্রম পরিচালনার দাবি তাদের। তবে সিটি কর্পোরেশনের কর্মীরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিনিয়তই কাজ করছেন তারা। আজকে যেভাবে দিচ্ছে এভাবে কালকের থেকে দেখবেন যে আর কোনো খবর নেই। সচিব মহোদয় আসার দরকার নাই, যার কাজটা সে যদি সুপারভিশন করে তাহলে তো এই অবস্থাটা থেকে অনেক উন্নতি হবে। আজকে ভিক্টোরিয়াকে আইসা যেভাবে পরিষ্কার দেখলাম, এই পরিষ্কারটা মনে হয় 2-4 বছরের মধ্যেও আমি দেখি নাই। এত ময়লা আবর্জনা কোথায় যায়? রাস্তাঘাট আমরা যদি না করি পরিচ্ছন্ন করি, রাস্তাঘাট নোংরা হয়ে থাকবো। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসির কর্মকর্তাদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দারিদ্র্য, বেকারত্ব ও নেট কার্বন নিঃসরণে শূন্যের লক্ষ্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সামিটে তিনি এই আহ্বান জানান। উপদেষ্টা বলেন, আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের উপর বিরূপ প্রভাব ফেলেছে। এখনই যদি অর্থনৈতিক মডেল পরিবর্তন না করা হয়, তবে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে, হারিয়ে যাবে অনেক সভ্যতা। Palestinian people are losing lives without addressing the core issues. Only talking about bringing the Muslims together to promote social business will not take us to the ultimate destination. Social business is definitely one way of addressing the grave issues of economic injustices. For other form of justices, we really have to unite, understand each other, communicate better, define all the 15 countries together. মারা গেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এটিএম শামসুল হুদার বয়স হয়েছিল 83 বছর। 1966 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলেন তিনি। এরপর কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি পদে দায়িত্ব পালন করেন। 2007 সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে 2008 সালের জাতীয় নির্বাচন আয়োজনে নেতৃত্ব দেন। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা রেখে যান শামসুল হুদা। মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার। দেশে প্রতি বছর প্রায় 200 নতুন স্টার্টআপ এলেও বিনিয়োগ সংকট ও বরাদ্দ দেওয়া অর্থের সঠিক ব্যবহারের অভাবে আলোর মুখ দেখছেন অনেক প্রতিষ্ঠান। এই অবস্থায় নীতি জটিলতা দূর করার দাবি উদ্ভাবকদের। স্টার্টআপ বাংলাদেশ বলছে, আগের মতো রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া হবে না। ফরহাদুর রহমানের রিপোর্ট।
শিক্ষা যেন আমরা ওর নলেজ যেন শেয়ার করতে পারি। সাইফুল কবির তন্ময় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শুরু করেছেন ইডুটেক ভিত্তিক স্টার্টআপ পকেট কোচ। নিজস্ব অর্থায়নে শুরু করা তার এই উদ্যোগের লক্ষ্য অনলাইনে শিক্ষা সেবা সহজলভ্য করা। সব ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করছি এখানে, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী বলেন, সবাইকে আমরা টার্গেট করে কোর্স বানাচ্ছি। সেম আমরা হচ্ছে আইএলটিএস এর জন্য কোর্স বানাচ্ছি। সাইফুলের মতো অনেকেই আছেন যারা উদ্ভাবনী নিয়ে আসছেন দেশের বাজারে। বাংলাদেশের স্টার্টআপদের খোঁজ নেওয়া প্রতিষ্ঠান লাইট ক্যাসেলস পার্টনার্সের তথ্য 2023 সালের তুলনায় 2024 সালে বেড়েছে পর্যটন বিষয়ক স্টার্টআপে বিনিয়োগের পরিমাণ। সফটওয়্যার ও টেকনোলজি এবং ই কমার্স খাতেও বেড়েছে বিনিয়োগ, যদিও কমেছে শিক্ষা, স্বাস্থ্য আর আর্থিক সেবা খাতের বিনিয়োগ। পরবর্তীতে আমরা নতুন ব্যবসায়িক উদ্যোগকে সফল করতে পলিসি জটিলতা দূর ও স্টার্টআপে অর্থায়ন বাড়ানোর তাগিদ দিচ্ছেন এই তথ্য প্রযুক্তি বিশ্লেষক ও উদ্ভাবক। আমি মনে করি যে সরকারি আমাদের যে বিভিন্ন ধরনের পলিসি জটিলতা এবং স্টার্টআপদের মাঝে যারা ইনভেস্টর তাদের মাঝে সিঙ্ক্রোনাইজেশনের একটা বড় অভাব রয়েছে, এর ফলেই আমরা পরিণত হতে পারছি না। বিনিয়োগ খরা কাটাতে 2025-26 অর্থ বছরের বাজেটে স্টার্টআপদের জন্য আলাদাভাবে 100 কোটি টাকা তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ বলছে যাচাই বাছাই করে সম্ভাবনাময় হলেই দেয়া হবে বিনিয়োগ। এক্ষেত্রে আগের মতো রাজনৈতিক বিবেচনা প্রাধান্য দেয়া হবে না। পলিটিক্যাল কনসিডারেশনে যে সমস্ত স্টার্টআপগুলো ইতিপূর্বে টাকা পয়সা নিয়েছে তাদের মধ্যে আপনারা হয়তো জেনেও থাকবেন যে কিছু কিছু এখনও রেড জোনে আছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা বিবেচনায় আনছি, এনে প্রকৃতই যে মানুষগুলো ব্যবসা করবে, দেশের জন্য ভ্যালুয়েট করতে পারবে, ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করবে, যে কাজগুলো ইতিপূর্বে হয় নাই সেই কাজগুলো নিয়ে সামনে ফার্দারিং করার সুযোগ আছে, সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করছি। বড় বড় উদ্যোগী যেখানে টিকে থাকতে হিমশিম খায়, সেখানে স্টার্টআপগুলো এগিয়ে নিতে সরকারি অর্থায়নের অস্বচ্ছতা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। গাইডলাইন তৈরি করা, আমি কাদেরকে দিব, কিভাবে দিব, সেই জিনিসগুলোও দেখা যাচ্ছে যে অনেক সময় প্রস্তুত থাকে না। হয়তো বাজেট বক্তৃতায় বলা হয়ে থাকে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে যে এই ধরনের রোড ম্যাপ দরকার, যে না ঠিক আছে প্রথম 2 মাসের মধ্যে গাইডলাইনটা হবে, তারপরে আমরা বাছাই প্রক্রিয়া কাদেরকে দিব, টাকা তো আর যে কোনোভাবে দেয়া যাবে না। চলতি অর্থ বছরে বরাদ্দ দেয়া 100 কোটি টাকার অর্ধেক এ মাসের শুরুর দিকে ছাড় হবে বলে জানিয়েছে স্টার্টআপ বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অল্প সময়ের ব্যবধানে 37টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল হওয়ায় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, যা বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি BSREA। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন উদ্বেগ প্রকাশ করে প্রকল্পগুলো পুনঃবিবেচনায় নেওয়ার আহ্বান জানান সমিতিটির সভাপতি মোস্তফা আল মাহমুদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার এরই মধ্যে 55টি নতুন সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করলেও অনাস্থার কারণে এসব প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীরা তেমন অংশগ্রহণ করছে না। সংবাদ সম্মেলন থেকে নেট মিটারিং ও শুল্কায়ন জটিলতা দূর করা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি সহ 11টি প্রস্তাব তুলে ধরা হয়। পূর্বে 37টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এসব বাতিলকৃত প্রকল্পে ইতিমধ্যেই $300 মিলিয়ন বিনিয়োগ করেছে। তাই BSR এর পক্ষ থেকে আমরা এই বাতিলকৃত প্রকল্পগুলো পুনঃবিবেচনার আহ্বান জানাচ্ছি। অনেক ক্ষেত্রে মাসের পর মাস লেগে যায় গ্রিড ইন্টারকানেকশন ও অনুমোদনের প্রক্রিয়ায়। আমরা চাই এই প্রক্রিয়া আরও স্বচ্ছ, সময় নির্ধারিত ও বিনিয়োগ বান্ধব হোক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন বাংলাদেশে পুরনো খেলায় অংশ নেবে না এনসিপি। এখনো সংস্কার আলোচনার বাইরে অনেক বিষয়ে দাবি বিএনপির। যেনতেন নির্বাচন হতে দেবে না জামায়াত। আগস্টের প্রথম দিকেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। ট্রাইব্যুনালে দণ্ডিতরা অংশ নিতে পারবে না নির্বাচনে, বললেন অ্যাটর্নি জেনারেল। এবং অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণে খোদ নেতাকর্মীরাই। কাজে আসছে না তাৎক্ষণিক বহিষ্কার নীতিও। অনেক সময় ছোট বিষয় বড় করে দেখানোর চেষ্টা দেখছে হাইকমান্ড। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।